গতকালকে আমরা ক্লাস 2 করছিলাম এবং 2 ক্লাসের মধ্যে যেগুলো ছিল হোমের মধ্যে হচ্ছে বোল্ড, ইতালি, আন্ডারলাইন, ক্যালিব্রি, বডি, তারপরে যে ফন্ট কিভাবে বড় ছোট করা যায়, তারপরে ছিল ফন্ট কালার দেওয়া, ফন্টের ইফেক্ট দেওয়া। তো আমরা ফন্টের টোটালি এই অপশন পর্যন্ত কমপ্লিট করছি, তাই না? আজকে আমরা যেটা দেখবো হচ্ছে প্যারাগ্রাফের যে পার্টটা আছে, এই প্যারাগ্রাফের পার্টটুকু আমরা এখান থেকে আজকে সলভ করব, সবাই শিখবো আর কি, ঠিক আছে? এবং সাথে যদি সময় পাই ফাইন্ড এবং রিপ্লেস এইটাও শিখবো। তো আমাদের এখানে আজকের ক্লাসে যে অংশগুলো শেখানো হবে, যে টপিকসগুলো শেখানো হবে, তার মধ্যে আমি এখানে লিখে রাখছি একটা হচ্ছে বুলেট শেখানো হবে। তোমাদের শেখানো হবে নাম্বারিং, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার, স্পেসিং, শেডিং, লেফট টু রাইট টেক্সট ডিরেকশন, রাইট টু লেফট টেক্সট ডিরেকশন, লাইন শো অ্যান্ড হাইট, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আজকের ক্লাসে আমরা এই টপিকসগুলোই শিখব, ঠিক আছে? তো আমি নতুন করে আর অন্য জায়গায় নিচ্ছি না, এখানেই দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি নতুন আলাদা করেই নিচ্ছি। এটা আমি ফুল একটা কপি নিলাম। কপি নিয়ে নিচে এটা আমাদের সূচিপত্র, যে আজকের ক্লাস আমরা কি শিখব আর আমরা বিস্তারিত কি শিখব সেটা এখানে আমি একবার নিয়ে নিই এখানে। এবং এটা আমি এই যে অপশনটা এগুলো উঠাই দিই। আচ্ছা, পয়েন্ট করে রাখলাম। এবং যেগুলো শিখব তাকে আমি একটু কালার দিয়ে রাখি, রেড কালার দিয়ে রাখি, এইগুলো আমরা শিখব, ঠিক আছে? তো প্রথমত বুলেট আসলে কি? বুলেট বিষয়টা হচ্ছে আমরা সবাই বই পড়ি, তাই না? বই পড়ি, গল্প পড়ি বিভিন্ন জায়গায়, এবং রাস্তাঘাটে চলার সময় আমাদের চোখের সামনে যে কিছু চিহ্নযুক্ত লাইন দেখা যায়। যেমন আমরা একটা, যেহেতু অনেকে আমরা হচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিলের পোস্টার দেখি না? দেখি। বাস্তব প্রমাণ যদি পেতে চাই, ওয়াজ মাহফিলের যে পোস্টারে আমাদের যে মাওলানা সাহেব থাকে, তার কিছু বৈশিষ্ট্য থাকে না? অথবা আমরা যে এলাকা থেকে ওয়াজ মাহফিলটা দিচ্ছি, আমরা যদি একটা লিফলেট দিই কোথাও, অথবা কোনো স্কুল কলেজের বৈশিষ্ট্য বোঝাতে গেলে আমরা কি করি? আমরা হচ্ছে কিছু চিহ্ন ব্যবহার করি না লাইনের আগে? হয় ডট চিহ্ন, অথবা টিক চিহ্ন, অথবা একটা ফুলের চিহ্ন। যেমন ওয়াজ মাহফিলের বৈশিষ্ট্য হলে 4-5টা লাইন লিখি। ঠিক কোনো একটা লিফলেট যদি কোথাও বিতরণ করতে যাই, লিখি না যে আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য অমক অমক, আমাদের প্রতিষ্ঠান শীততাপ নিয়ন্ত্রিত, আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষা পাঠদান। তো এই জিনিসগুলো এর পূর্বে একটা লাইন, এগুলো তো একটা লাইন, তাই না? এই লাইনের পূর্বে যে চিহ্নটা ব্যবহার করা হয় ওটা হচ্ছে বুলেট। এবং আমরা বইয়ের পড়ি, বিভিন্ন বইয়ের, যেমন সমাজের বৈশিষ্ট্য, একটা সমাজ গঠন হলে তার কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। ওই পয়েন্টটা আসলে কি আমরা এটাই জানতে চাচ্ছি, আর ওইটাই হচ্ছে বুলেট, ঠিক আছে? বিষয়টা বুঝছো? কল্পনায় গেছো সবাই, যে দেখছো যে ওই যে বৈশিষ্ট্যের পূর্বে যে চিহ্নটা ব্যবহার করা হয় ওইটা হচ্ছে বুলেট। এখন জানবো আসলে ওই বুলেটটা কোন বুলেট। আমরা ধরো এখানে কিছু লাইন লিখবো এখন, ঠিক আছে? সেই আমাদের চিরচেনা আই হ্যাভ এ ক্যাট, তাই না? লিখলাম। এখন কিন্তু আমরা এই লাইনটা কপি করতে পারি নাকি? রেসপন্স করতে হবে। ওকে, কপি করলাম। এখন কন্ট্রোল ভি দিয়ে আমি কয়েকটা লাইন লিখলাম, ঠিক আছে? এখন এই লাইনটা লেখার পর আমি বুলেট ইউজ করব। এই মনে করো একটা বৈশিষ্ট্য, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। লেখার পরে এটা সিলেক্ট করে এই যে প্রথম যে পার্টটা দেখতে পাচ্ছ বুলেট, এখানে দেখো ক্লিক দিলে কিছু অপশন দেখতে পাচ্ছ না? দেখো অটোমেটিক ডট চিহ্ন, টিক চিহ্ন, তারপরে একটা গোল মতো চিহ্ন, এই 4 কোণা চিহ্ন, একটা ফুলের চিহ্ন, তাই না?
অথবা একটা অ্যারো চিহ্ন, টিক চিহ্ন, এই সবগুলোকে বুলেট বলা হয়। আর এগুলো কিন্তু আমরা ডিজাইন করে দিই নাই, এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, তাই না? আর কোন লাইনের শুরুতে এই সকল চিহ্নগুলোকেই বলা হয় বুলেট। ঠিক আছে, এটাই হচ্ছে বুলেট। আমি যদি এখন বলি তুমি 5টা লাইন লিখে সেই লাইনের প্রথমে বুলেট ব্যবহার করো, বুলেট মানে কোন বুলেট, যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা দিয়ে দিই। ওকে, টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে কি বলা হয়? এটা হচ্ছে বুলেট। ওকে, এখন এটা আমরা গেল, তাই না? বুলেট দিতে পারি নাকি? বুলেট দিতে পারলাম, এটা হচ্ছে বুলেটস। তো বুলেটস কি বুঝছো? ওকে, ভেরি গুড। এখন আমরা দেখব নাম্বারিং। নাম্বারিংটা কি? এটা খুব মজার বিষয়। তোমরা ধরো 100 পেজ লিখছো, অর্থাৎ নাম্বারিং কিভাবে বলি তোমাদের, তোমরা একটা টেবিলের মধ্যে নাম্বার করবা 1 2 3 4 5 6, অথবা এরকম 10টা লাইন লিখছো, ধরো লিখলাম। আচ্ছা, এই পাশে আসতেছে না। ওকে, আচ্ছা ধরো এরকম কিছু লাইন লিখলাম। দেখো নাম্বারিং এর পিছনে কিছু কন্ট্রোল ভি দিয়ে আমি কিছু লাইন লিখলাম। ঠিক আছে, তার মানে আমি এটা একটু নিচে নিয়ে নিই বোঝার সুবিধার্থে। এই যে নাম্বারিং, আরো যদি বোঝার সুবিধা হয় সেক্ষেত্রে আমি এটাকে এগুলো কালার করে দিচ্ছি, অন্য কালারে রূপান্তরিত করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এইগুলো আমরা এখন নাম্বারিং করতে চাই। তো নাম্বারিং বিষয়টা, যেমন আমরা নাম্বার মানে সংখ্যা, তাই না? এখানে 1 2 3 4 5 6 এটা ব্যবহার করতে পারি, এ বি সি ব্যবহার করতে পারি, তাই না? এবিসিও কিন্তু নাম্বারিং। ঠিক আছে, রোমান সংখ্যায় 1 2 3 4 5 ব্যবহার করতে পারি। তো এগুলোকে আমরা হাত দিয়ে লিখতে পারি, আবার অটোমেটিক ব্যবহার করতে পারি। সো ধরো আমি এখন এখানে লিখলাম 1 ডট দিয়ে, না এটা লিখলাম না, আমরা একটা কাজ করি, এখান থেকে বুলেটটা উঠাই ফেলি। এখন যদি আমি এখানে লিখি কেমন দেখতে পাই দেখো, 1 ডট ইন্টার দিলে এখন কিন্তু পরবর্তী যে লাইনগুলো আসবে অটোমেটিক 2 আসলো। এখন কিছু লিখলাম, এখানে দেখলাম কিছু লিখলাম, অটোমেটিক আসতেছে না নাম্বার। বিষয়টা বুঝছো? এখন তুমি যদি মনে করো না আমি এইভাবেও দিব না, আমি তাহলে ব্যাকে গেলাম, তা কিভাবে দিবা? আমি চাই, তুমি বললা যে না আমি এই 1 2 বারবার উঠাবো না, আমি চাই একবারে দিতে। কিভাবে? একবার এখান থেকে একটু সিলেক্ট করবা, এই পর্যন্ত সিলেক্ট করলাম। ঠিক আছে, একবার এই যে এই পাশেরটা হচ্ছে নাম্বারিং, এটা হচ্ছে বুলেট, এটা নাম্বারিং। এখানে আবার ক্লিক দিবা, দেখছো কত টাইপের নাম্বারিং আছে। 1 2 3, 1 2 ডট, 1 ব্র্যাকেট আছে, তারপরে ওয়াই 1 2 আছে, তারপরে আছে এবিসি আছে, এ ছোট হাতের এবিসি আছে। যেমন ইংরেজি প্রশ্ন করতে গেলে এগুলো লাগে, তাই না? তুমি হাত দিয়ে এ লিখে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবা, এইভাবে না। আমরা যারা জানি না তারা এইভাবে করি, কিন্তু এখন যেহেতু আমরা শিখে যাচ্ছি সেহেতু আমরা এখন থেকে শর্টকাট ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখন এই নাম্বারিং ব্যবহার করে দিলাম, হয়ে গেল না? এটা হাত দিয়ে লিখলাম না, অটোমেটিক হয়ে গেল। তা নাম্বারিং বুঝছি? ওকে, এখন হচ্ছে নাম্বারিং যদি বুঝি তাহলে এখন দেখো লেফট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে কি বলতো? জোরে বলতে হবে। আর পেজকে না, একটা একটা লেখাটাকে আমরা কোন দিক থেকে শুরু করব। যেমন আমরা বাংলা লিখতে গেলে, ইংরেজি লিখতে গেলে বিশ্বের অনেক ফন্টই হচ্ছে কোন দিক থেকে শুরু হয়? বাম সাইড থেকে লেখাটা শুরু হয়। আমরাও দেখো এখানে যেভাবে লিখছি, যেমন আই হ্যাভ এ ডগ, এই যে লেখাটা লিখলাম, একটা লাইন লিখলাম, এই লাইনটা শুরু হলো কোথা থেকে? বাম দিক থেকে। আবার যদি বাংলা লিখি তাহলেও কোন দিক থেকে শুরু হবে? বাম দিক থেকে। আমি যদি আরবি লিখি কোন দিক থেকে শুরু হবে? ডান দিক থেকে। এখন কথা হচ্ছে, আজকে আমি বাংলা লিখলাম, কালকে আমি আরবি লিখতে পারি না? তাহলে আমি যদি আরবি এখান থেকেই লিখি তাহলে কি হবে?
হবে? তাহলে এই জন্য আমরা সব জায়গায় লেখা শিখব, বাম, ডান, সেন্টার, সব জায়গায় লেখা শিখব। ঠিক আছে? যেমন আমরা এখন নর্মালি বাম থেকে লিখতে পারি, এখন আমি বললাম ডান দিক থেকে লিখতে হবে, আমি বললাম সেন্টারে লিখতে হবে। কিভাবে? ওইটাই শিখবো এখন। এই জন্য বলা হয় অ্যালাইনমেন্ট 4 প্রকার, 4 ভাবে লেখা যায়: লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার, জাস্টিফাই। ঠিক আছে? তো আমরা এখন ধরো কিছু লেখা লিখলাম, আই হ্যাভ এ ডগ, এটা একটু পেস্ট করলাম, হইল? লেফট অ্যালাইনমেন্ট হইল। বাম থেকে লিখলাম, তার মানে লেফট অ্যালাইনমেন্ট আমরা পারি নাকি? হ্যাঁ, কি? ও, লেফট অ্যালাইনমেন্টের হচ্ছে কন্ট্রোল প্লাস এল। এগুলো একটা লেখা হয় নাই, আগের গুলো নাম্বারিং এর দরকার নাই। তাহলে এটা আমরা হয়ে গেল, তাই না? এখন রাইট অ্যালাইনমেন্ট কি বলতো? তাহলে শর্টকাট কন্ট্রোল প্লাস আর। এখন মনে বিষয়টা ধরে নাও যে তুমি যদি কন্ট্রোল প্লাস আর দিয়ে দাও, অটোমেটিক এটা কোথায় যাবে? রাইট সাইডে চলে যাবে। দেখো কিভাবে, আমি একটু ফাঁকা করে নিলাম, এখানে মাউস রাখলাম কিন্তু কন্ট্রোল আর দিব, কোথায় গেল? ডান সাইড। এখন কন্ট্রোল ভি দিব, কোথায়? আচ্ছা দেখো, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল আর মানে ডান সাইড, এই যে এটা দেখছো লেখা আছে, দিলে কোন পাশে চলে গেল? ডান সাইডে চলে গেল না? তাহলে আমরা চাইলে এটাও ডান সাইডে নিয়ে যেতে পারি, এই যে ডান সাইডে চলে গেল। বিষয়টা বুঝছো? এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, যেটার কাজ হচ্ছে ডান সাইডে লেখাগুলোকে নিয়ে চলে যাবে, অথবা ডান সাইডটা লেখা শুরু হবে। এখন আমরা একটু লিখি, দেখো কই আসলো? এই সাইডেই। যেমন আই হ্যাভ এ ডগ, হইলো? ডান সাইড থেকে লেখা, ডান থেকে লিখে বামে যাচ্ছে, আর আমরা এতদিন লিখলাম বাম থেকে লিখে ডানে যাচ্ছে। ঠিক আছে? তো এটা বুঝছো না? সেন্টার মানে তো বুঝোই, সেন্টার মানে কি? মাঝে, এই যে মাঝে চলে আসলো। এখন দেখো, তুমি কোনো কিছু যদি লিখতে চাও, এই দেখো, এখন যদি কোনো কিছু তোমরা লিখতে চাও তাহলে কি হবে? যেমন আই হ্যাভ এ ডগ, এখন আমি যাই লিখি মাঝখান থেকে লিখে দুই দিকে ছড়িয়ে যাবে। বিষয়টা বুঝছো? ওকে, হ্যাঁ। কন্ট্রোল প্লাস ই, সেন্টার, CTRL প্লাস ই। একটা বিষয় আছে, একটা জিনিস লক্ষ্য করো, আমি একটা প্যারাগ্রাফ নেট থেকে নিয়ে আসি, তাহলে বুঝতে আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে? ধরো আমি প্যারাগ্রাফ একটা ক্লিক দিলাম, এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে, এমনি নরমালি এটা ইউজ করছি ডেমো হিসাবে। ঠিক আছে? আমরা এই জিনিসটা দেখি একটু। ধরো লেফট অ্যালাইনমেন্টটাও আমরা একটু চেক দিই। দেখো লেখাটা লিখলাম, ডান পার্টটা সোজা না একদম? বাম পার্টটা কি সোজা হয়েছে? তার মানে লেফট অ্যালাইনমেন্ট থেকে লিখে ডানের দিকে গেলে একটু এদিক ওদিক ছোট বড় হতেই পারে, স্বাভাবিক। ওকে, গেল। এখন আমরা রাইটে গেলাম, এই সেম জিনিসটাই আমরা কন্ট্রোল ভি দিয়ে রাইটে করলাম। এখন কি দেখলা? ডান সাইডে সোজা, এই সাইডে ঠিক আছে, এই সাইডে ঠিক নাই, তাই না? ওকে, গেল। এখন সেন্টারে কি হবে? আমরা এখন সেন্টারে লিখবো। সেন্টারে কি হবে দেখো, ধরো সেন্টারে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, কি দেখলা? মাঝখানে ঠিক আছে কিন্তু দুই পার্টে আর ঠিক নাই। বিষয়টা বুঝলা? তার মানে আমরা যাই করি না কেন, লেফটে লিখলে লেফটের পার্ট সোজা থাকবে, ডানের পার্ট অসমান থাকবে। রাইটে গেলে রাইটের পার্ট ঠিক থেকে বামের পার্ট অসমান থাকবে। সেন্টারে লিখলে সেন্টার ঠিক থাকবে, দুই পার্ট অসমান থাকবে। তাহলে প্রশ্ন, আমরা একটা সিভি লিখব, আমরা একটা অ্যাপ্লিকেশন লিখব, তাই না? আমরা একটা ডকুমেন্টেশন লিখব, একটা থিসিস পেপার লিখব, তাহলে ওই পেজগুলো কেন দুই পার্টির সমান হয়, কিভাবে? ওইটা আমার শেখা দরকার না? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা শেখা দরকার। তাহলে আমরা এখন ওইটাই শিখব।
আচ্ছা আমি তো সেন্টার জাস্টিফাই চলে আসছি, এটা হচ্ছে সেন্টার শুধুমাত্র। এখন শিখবো যেটা, ওটা হচ্ছে জাস্টিফাই। এখানেও সরি, এখন এই লেখাটাই কপি করলাম, এখানে বসাই দিলাম। এটা হচ্ছে, এখন দেখো এইটা তো জাস্ট সেন্টারেই আছে তাই না? এখন আমি এটা নিয়ে ইন্টার দিয়ে এই পাশে ধরো আসলে, এখন এখানে যদি ক্লিক দিই দেখ, আচ্ছা দাঁড়াও, এখন এটা সিলেক্ট করব। এখন এই যে দেখো একটা পাশে সমান আছে না দুই পাটি, এখান থেকে হয়তো দেখতে পাচ্ছ কি তোমাদের এই যে এখানে তোমাদের পিসির সামনে এই অংশটা, এখানে ক্লিক দাও। আচ্ছা এখানে ক্লিক দিলে কিন্তু আমার জাস্টিফাই হয়ে গেল, হইছে? লেখাটা দেখো সব সমান হয়ে গেছে, এই পার্ট হইছে সমান, জাস্টিফাই হয়ে গেল। তাহলে এই একই লেখা আমি যখন লেফটে লিখলাম তখন এই পাশে সমান হলো না, যখন রাইটে লিখলাম এই পাশে সমান হলো না, যখন জাস্টিফাই সেন্টার করলাম দুই পার্ট সমান হলো না। ঠিক জাস্টিফাই করার কারণে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এবং উভয়ই সমান হয়ে গেল, মাঝেও সমান হয়ে গেল, তাই না? ওকে, তাহলে বুঝছি আমরা এই কাজটা। ওকে, যদি বুঝি খুবই ভালো। এখন আমরা দেখব স্পেসিং। আচ্ছা স্পেসিং বলতে কেউ কিছু বুঝো? কেউ কিছু বলতে পারবা? স্পেস দেয়া, কিসে স্পেস দেওয়া? লাইনের একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে যে স্পেসটা আছে এই গ্যাপটা আমরা ছোট বড় করব, ঠিক আছে? এখন দেখো এইটা কি অবস্থানে আছে, এখন ধরো এইটার লেখার মধ্যে একটু স্পেস দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে এতটুকুর যে দূরত্বটা, এই জায়গা থেকে এই জায়গার লাইনের যে একটা স্পেস, এটাকেই আমরা কমাবো বাড়াবো, এটা ঠিক আছে। সো আমরা এটা সিলেক্ট করলাম প্রথমে, এই যে পাশে একটা উপরে এবং নিচে একটা অ্যারো চিহ্ন আছে না, এই যে এই জায়গা, এখানে একটা ক্লিক দিবা, দিয়ে দেখো এখানে 1.00 1.15 1.1 1.5 এখানে 2.0 2.53 আছে। এখন এখানে ক্লিক দিলাম, দেখো একটা স্পেস কত বড় হয়ে গেল, হয়েছে না? আবার 1.5 দিলাম, দেখো একটু বড় হইল, আবার 1 দিলাম, কমে গেল, তাই না? খুব সিম্পল বিষয়। এবং এখান থেকে আমি যদি চাই না আমার এখানে কোনো স্পেস থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, তাহলে রিমুভ করে দিতে হবে যদি কোনো কিছু না থাকে। মনে করে এটা তো 1 র্যান্ডমলি 1.1, এখানে 1.0, আমি এখানে টিক চিহ্ন আছে যে কোনো একটাই, সর্বনিম্ন তো এটাই, কিন্তু ডিফল্ট 1.15 কত, ডিফল্ট কত 1.15 ডিফল্ট, ঠিক আছে? তাহলে আমরা এটা দিয়ে রাখি, ওকে দিয়ে রাখলাম, আর কোনো কিছু দিতে চাই না। তাহলে আমরা এটা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা কি বুঝছো? একটা প্যারাগ্রাফ মানে একটা পার্ট লিখলাম, আবার যখন লিখতে যাব তখন একটা আবার স্পেস নিবে, কিন্তু আমরা ওটাও দিব না, ঠিক আছে? সো তার মানে এটা আমরা একটা লাইন থেকে একটা লাইনের যে দূরত্ব, এগুলো কমাতে বাড়াতে এবং রিমুভ করতে পারি না? ওকে, আরেকটা আছে শেডিং। শেডিং কি? শেড মানে একটা ছায়া ছায়া ভাব, তাই না? শেড মানে একটু কি ছায়া ছায়া ভাব না? যেমন তোমরা বিভিন্ন শেড ইউজ করতে পারো, ধরো এখানে একটা ক্লিক দিলাম, দেখো একটা ব্ল্যাক শেড ইউজ করলাম, এর মধ্যে কিছু লিখো, এই যে লেখা হচ্ছে, লেখার মধ্যে একটা শেড ইউজ করা, লেখার নিচে, সেটা বুঝছো? এখন যদি তোমরা এই লেখাটা বারবার লিখতে যাও এইটাই থাকবে, তখন তোমাকে কি করতে হবে, এখান থেকে শেডিংটা নো করে দিতে হবে, দিয়ে তারপরে লিখতে হবে। হইল? বিষয়টা বুঝছো? শেডিং কি? এটাই, নো করে দিতে হবে, নো কালার, এখান থেকে নো কালার দিতে হবে, কারণ আমি আর কালার চাই না এই দুইটা লাইন ছাড়া, ঠিক আছে?
বুঝছো কিনা ট্রাই করতে হবে তোমাদের। হ্যাঁ, লেফট টু রাইট টেক্স ডিরেকশন। আচ্ছা দেখো এখানে একটা চিহ্ন আছে, তোমরা এই জিনিসটা লক্ষ্য করো। এই শোনো, লেফট টু রাইট টেক্স ডিরেকশন, এটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যে একটা লেখা লিখছি আমরা, এই লেখাটা একটা ডিরেকশন, যে এই লেখাটা আসলে কোন অবস্থানে অবস্থান করবে। তো এটা কিভাবে দেখবো? এটা ইনডেন্ট, এই যে এইগুলা, এই যে লেফট, এখানে ধরে যদি টান দাও মাঝে চলে আসবে, এখানে ধরে যদি এটা করো এটা প্রথমে চলে আসবে। তার মানে এটা হচ্ছে উপরেরটা উপরের পার্ট, নিচেরটা নিচের পার্ট। ঠিক আছে, যদি এই সম্পূর্ণ লাইন তুমি ইচ্ছা মতো সরাতে চাও তাহলে দেখো এখানে আমি এই দেখো এটা হচ্ছে কি ডানের দিকে চলে আসলো, এটা বামের দিকে চলে আসলো। আবার এখানে ধরে যদি তুমি মনে করো যে না আমি সম্পূর্ণটা এইখানে মাঝে রাখতে চাই, তো মাঝে রেখে ফেলতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেকশন, লেফট থেকে রাইটের দিকে লেখা যাবে, রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। এর সাথে এই জিনিসটা দরকার, ইনডেন্ট, যেটা লেফট ইনডেন্ট, রাইট ইনডেন্ট, সরি ফার্স্ট লাইন ইনডেন্ট। তোমার এই অংশটা হচ্ছে সবসময় এটা তুমি চাইলে এই যে এখানে ধরে তুমি এখানে আছে লেখা, তুমি চাইলে এটা সামনে মুভ করবা, ইন্টার দিয়েও কিন্তু এইভাবে মুভ করতে পারো। আবার তুমি চাইলে এই চিহ্নটা ধরে মুভ করতে পারো, পারো না? আর এর উপরে আরেকটা অপশন আছে, এটা ধরে এটা কাছাকাছি আনতে পারো। এই বিষয়টা বুঝছো? এটা হচ্ছে ইনডেন্ট, চাইলে এটাও থেকেও করতে পারো, চাইলে এখান থেকেও করতে পারো। তোমাদের যে গুলো আছে না, তোমাদের যে পিসিটা এখানে আছে ওইটা থেকে এগুলো করতে পারবা। ঠিক আছে, লেফট ইনডেন্টের কাজ। আর হচ্ছে ফার্স্ট লাইন লেফট ইনডেন্ট, এই যে আমি আবার জায়গায় নিয়ে যাচ্ছি। সবগুলো সিলেক্ট করেই তো করতে হবে। এই যে হয়ে গেল। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইনডেন্টের কাজ, এটা একটু মনে রেখো সবাই। লাইন অ্যান্ড শো হাইট, ধরো আচ্ছা একটা মজার বিষয় দেখো, এটা কিভাবে হবে? একটা লাইন শো করব, হাইট করব। আমি এখানে একটা লাইন লিখলাম, ধরো আচ্ছা ভালো মতোই লিখি। ধরো লাইন আছে আই হ্যাভ এ ডগ, লিখার পরে আমি স্পেস দিয়ে ইন্টার ইন্টার করলাম। আচ্ছা তুমি কি বুঝছো এখানে কয়টা লাইন আছে? এখানে কয়টা লাইন আছে বুঝছো? তুমি কি বুঝতে পারবা? বুঝতে পারবা না। তাহলে এটা বুঝতে গেলে কি করতে হবে? এটাই দেখার জন্য এই যে এই চিহ্নটা ব্যবহার করা হয়, শো অ্যান্ড হাইট। একটা ক্লিক দাও, দেখো এরপরে 4টা লাইন আছে, বুঝতেছো? কিন্তু এটা সবসময় থাকলে দেখতে খারাপ দেখা যায় না, এই জন্য আমরা এটা রাখি না, এটাকে আমরা উঠাই দিই। যেমন এখানে টিক চিহ্ন দিলে উঠে যাবে, এখানে টিক চিহ্ন দিলে আবার চলে আসবে। এটাই হচ্ছে শো অ্যান্ড লাইন। এখানে লাইন, শো অ্যান্ড হাইট, একটা লাইন কিভাবে শো করবে, একটা লাইন কিভাবে হাইট করবে সেটাই দেখানো, এবং একটা ডকুমেন্টের মধ্যে কতগুলো লাইন আছে সেটা দেখা। ঠিক আছে, ওকে। এখানে একটা জিনিস থেকে গেল, এটা এখনো দেখানো হয় নাই, যেটা হচ্ছে বর্ডার। বর্ডারটা আমি এখন দেখাবো না, এই বর্ডারটা দেখাবো হচ্ছে ইনসার্টের টেবিলে যে। ঠিক আছে, এটার এই টেবিল এবং বর্ডার একই রকম, তাই এটা হচ্ছে ক্লাস 3-তে দেখাবো। ঠিক আছে, এখন আমাদের ক্লাস 2-তে আরেকটা জিনিস দেখাই, নাই অধিক হয়ে যাচ্ছে, তোমাদের আবার প্র্যাকটিস করা লাগবে। তো ফাইন্ড, আমরা ধরো এটা উঠাই দিয়ে আমরা এখন ফাইন্ড করব। আচ্ছা কি ফাইন্ড করব বলো তো? ধরো আমি আরটাকে ফাইন্ড করব, আর ফাইন্ড করব কিভাবে? দেখো খুঁজে বের করব। তোমাকে আমি বললাম যে তুমি মেহেদি এখানে দেখো তো এই টোটাল ডকুমেন্টের মধ্যে কত জায়গায় আর আছে। তুমি এখন দেখতে গেলে তোমার তো হয়তো পেজ খুঁজে মিনিমাম আধা ঘন্টা লাগবে, তাই না?
আমি হচ্ছে ধরো এখান থেকে বললাম, এখান থেকে এইভাবে খুঁজতে গেলে আমি অনেক সময় লস হবে আমার। আমরা খুব সহজে এই আরটাকে সার্চ করব, যেমন আরে একটা ক্লিক দিবা অথবা আরটাকে সিলেক্ট করবা, ঠিক আছে? সিলেক্ট করে এই যে ফাইন্ড নামের যে অপশন আছে না, ফাইন্ড একটা ক্লিক দিবা, দেখো অটোমেটিক ও দেখাই দিচ্ছে এই আর অপশনটা আছে হচ্ছে কত জায়গায়, রেজাল্ট 5 রেজাল্ট 5 জায়গায় অবস্থান করছে, কিন্তু তুমি তো আর জানো না কত জায়গায় আছে। আবার ধরো ওটা গেল, এখন আমি দেখলাম, এই শোনো, এখন দেখো আমি ক্যাটটাকে দেখতে চাই, তুমি চাইলে ক্যাট এখানে লিখে দিতে পারো, ক্যাট দে ইন্টার দাও, ক্যাটটা আছে হচ্ছে 25 জায়গায়, দেখছো? এবং 25 জায়গায় কোথায় কোথায় কত পেজে অবস্থান করছে তাও দেখাই দিচ্ছে, তাই না? তুমি 1 নম্বর পেজে কয়টা আছে, 2 নম্বর পেজে কয়টা আছে, ওই যে মার্কিং করে দেখাই দিচ্ছে, তাই না? তাহলে আমরা কি কোনো জিনিস ফাইন্ড করে বের করতে পারবো না? ধরো এই ক্যাটের জায়গায়, এই শোনো, ক্যাটের জায়গায় ডগ হবে, তুমি ভুল করে ফেলছো, তাহলে তোমাকে আগে খুঁজে বের করতে হবে। নাইলে তুমি একটা বই লিখলা, ধরো বইয়ের মধ্যে ক্যাট হবে ডগ, হায় রে জীবন সে দামাতামা হয়ে যাবে তোমাদের। আবার খুঁজাখুঁজি করো, লিখো, কাটো, কই আছে জানি না, মিস্টেক। এজন্য এখানে খুব সহজে ফাইন্ড করে ফেলবা। আবার মজার বিষয় হচ্ছে, যেটা বললাম তুমি যে ভুলটা করছো, ওই ভুলটা সংশোধন করার জন্য কি হবে, রিপ্লেস করতে হবে। তার মানে আমরা ক্যাট আছে, দেখো সব জায়গায় কি আছে, ক্যাট। এই ক্যাটটা আমি মনে ধরলাম এটা ভুল করছি, এখন এটাকে আমি ডগে রূপান্তরিত করব, ঠিক আছে? কিভাবে দেখো, 1 সেকেন্ডে রিপ্লেস ক্যাট তো আছেই, না থাকলে ক্যাট এখানে লিখবো, সাথে এখানে লিখে দিব ডগ, ডগ লিখে রিপ্লেস অল, দেখো সব ডগ হয়ে গেছে। এখন ক্যাট লিখে খুঁজে দেখো, ক্যাট আর নাই, আছে? কাটেই নাই, কিন্তু কিছু থাকবে না আর, এটা হচ্ছে রিপ্লেস। এখন দেখো ক্যাট আর আছে, এখন আমরা আবার ডগকে ক্যাটে রূপান্তরিত করব, আমরা আবার রিপ্লেসে ক্লিক দিব, উপরে হচ্ছে ক্যাট, উপরে এখন আমি ডগ লিখে দিব, ঠিক আছে? নিচে লিখে দেব কি, ক্যাট, তাহলে আবার রিপ্লেস অল, আমি কিছু না কাটলেও অটোমেটিক ক্যাট হয়ে গেছে, হয়েছে? তুমি কেটে কেন উপরেরটা কেটে দিলে হবে, তোমার উপরেরটা রাখতে হবে, বুঝো নাই? তুমি কি থেকে কি পরিবর্তন করতে চাও সেটা দিবা না? হ্যাঁ, আবার করব। ধরো আমি ক্যাটটাকে আবার কি দিতে চাই, ধরো ক্যাট, ক্যাট লিখলাম, যেটা পরিবর্তন করব এটা উপরে লিখতে হবে, কি বানাতে চাও এটা নিচে লিখতে হবে, কি করতে চাও? আচ্ছা টাইগার, টাইগার দিলাম, টাইগার রিপ্লেস অল, অটোমেটিক হয়ে গেছে না? এই যে হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসগুলো সব পারা গেল না? আচ্ছা আমরা কি কি করলাম আজকে, আমরা দেখি। টাইপ শো, ওকে, রিপ্লেস পর্যন্ত শেষ। তাহলে আমরা আজকে যা করতে চাইছিলাম, আমাদের যে ক্লাসটা ছিল, এইগুলো সব আমরা সম্পূর্ণ করছি। এখন তোমাদের যে কাজটা হচ্ছে, তোমরা এটা প্র্যাকটিস করবা এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবা, এবং আমি ওটা